সরকারের অভ্যন্তরীণ সূত্র বলছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর এখন চাপের পাহাড়। রাজনীতির মাঠে যেন দাবা খেলার প্রতিটি চাল এখন জীবন মরণ প্রশ্নে পরিণত হয়েছে। সব মিলিয়ে দেশ জুড়ে এখন অনিশ্চয়তার ঘন মেঘ। এমন দিনেও বাংলাদেশের রাজনৈতিক তাপমাত্রা ফুটন্ত কড়াইয়ের মতো। সে তাপ আবার যমুনার জন্য হয়ে দাঁড়িয়েছে আগ্নেয়গিরির লাভার মতো। দফায় দফায় পর্দার আড়ালে চলছে বহু খেলা। অধ্যাপক ইউনূসের ঐক্যমত্য কমিশনের সুপারিশ, জুলাই সনদের বাস্তবায়ন আর নির্বাচনকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তায়। কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না। আওয়ামী লীগের জন্য বিশাল সুসংবাদ। কেন বলছি আবার আসেন। প্রায় শতাধিকের উপরে নেতাকর্মীরা দলীয় পদ পরিচয় ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় নভেম্বর রেইন শুরু হয়েছে। কি ভাবছেন আবহাওয়ার খবর পড়ছি কেন? দেশের রাজনীতিতেও যে নভেম্বর নিম্নচাপ শুরু হয়েছে বুঝতে পারছেন সেটা আপনি? ইউনূস সরকারের অবস্থা লেজে গোবরে হয়ে পড়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন সে কথা। যে কোনো মুহূর্তে একটা এসপার ওসপার কিছু একটা ঘটে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বাংলাদেশের দিনভর কয়েক দফা মুষলধারে বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা শহরের অনেক জায়গা। কিন্তু এমন দিনেও বাংলাদেশের রাজনৈতিক তাপমাত্রা ফুটন্ত কড়াইয়ের মতো। সে তাপ আবার যমুনার জন্য হয়ে দাঁড়িয়েছে আগ্নেয়গিরির লাভার মতো। অগ্নুৎপাত ঠেকাতে দফায় দফায় পর্দার আড়ালে চলছে বহু খেলা। অধ্যাপক ইউনূসের ঐক্যমত্য কমিশনের সুপারিশ, জুলাই সনদের বাস্তবায়ন আর নির্বাচনকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তায়। 3 মিত্র রাজনৈতিক দলের বিরোধের মুখে সংস্কার জন্য নেওয়া সব মহাযজ্ঞ ঢাকা পড়ে গেছে। ফলে সরকার পিআর টিম থেকে যতই জোর গলায় বলা হোক না কেন, দেশব্যাপী মানুষের মধ্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে। 1 অক্টোবর সন্ধ্যায় 3 বাহিনীর প্রধান অধ্যাপক ইউনূসের সাথে বৈঠকে স্মরণ করিয়ে দিয়েছেন পুরনো সেই কথা, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে, সেনাবাহিনীও আর মাঠে থাকতে পারবে না। সূত্রগুলো বলছে এই অনিশ্চয়তা দূর করতে অধ্যাপক ইউনূস সময় পাবেন 15 নভেম্বর পর্যন্ত। তার মধ্যে তাকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে প্রশ্ন হচ্ছে, সেই সিদ্ধান্ত কি তিনি সংবিধানের মধ্যে থেকেই নেবেন, নাকি দুই রাজনৈতিক মিত্র জামাত ও এনসিপির চাওয়া মতো অসাংবিধানিক পথে হাঁটবেন? সরকারের একাধিক সূত্র বলছে, সাংবিধানিক উপায়ে 15 নভেম্বরের মধ্যে এই নিশ্চয়তার সমাধান করতে না পারলে সরকারের বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা পদত্যাগ করতে পারেন। অন্যদিকে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর বিএনপির হাইকমান্ড এখন দিশেহারা। আপাতত ধীরে চলনীতি নিলেও পরিস্থিতি বুঝে জুলাই সনদকে আদালতে চ্যালেঞ্জ করা সহ 2টি উপায় ভেবে রেখেছে দলটি। পর্দার আড়ালে সরকারি কিংস পার্টি এনসিপির সাথে আসন ভাগাভাগি এবং ক্ষমতা গেলে মন্ত্রিত্বের বিষয়টি নিয়ে বিএনপি চালাচ্ছে সমঝোতার চেষ্টা। তবে নাছোড় বান্দা জামাত ইসলামী নির্বাচনের আগে গণভোট নিয়ে আপাতত অনড় অবস্থানে থাকতে চায় দলটি। সময় বুঝে আরো দাবি নিয়ে মাঠে নামবে তারা, লক্ষ্য নির্বাচন পেছানো। প্রশ্ন হলো, ঘরে ও ঘরের বাইরে নিয়ত দমকা হওয়া বইতে থাকা চরম প্রতিকূল পরিবেশের মধ্যে অধ্যাপক ইউনূস এখন কি করবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অধ্যাপক ইউনূসের ঘোষিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে গেলে বাকি আছে 3.5 মাস। এমন সময় যেখানে চায়ের টেবিলে থেকে রাজনীতির মাঠে সবখানে আলোচনার বিষয় হওয়ার কথা ছিল কে কোন আসনে দাঁড়াচ্ছে, কার দিকে পাল্লা ভারী, ভোটাররা কেন কাকে ভোট দিবেন, এসব। অথচ গণমাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ সবখানে আলোচনার বিষয়বস্তুর একটি সংখ্যা, সেটি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো এসব আলোচনায় কান পাতলেই শোনা যায় বেশিরভাগ মানুষের মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কিংবা হওয়া সম্ভব নয়। যারা একটু আশাবাদী তারা মনে করেন নির্বাচন হলেও সেটি হবে খুব খারাপ নির্বাচন। অথচ গত বছরের আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের বেশিরভাগ মানুষের চাওয়া ছিল একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেই চাওয়াটাই এখন সবচেয়ে বেশি অনিশ্চয়তা আর বিরোধের মুখে পড়েছে। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা মূলে আছে জুলাই জাতীয় সনদ 2025 এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সৃষ্ট বিরোধ। মূলত 3টি বিষয় নিয়ে বিরোধ চরমে উঠেছে। এক, গণভোট জাতীয় নির্বাচনের আগে নাকি একই দিনে হবে। 2, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরেও জুলাই সনদের নোট অফ ডিসেন্টের বিষয়গুলো গায়েব করে দেওয়া। 3, সংসদকে তুচ্ছ তাচ্ছিল্য করে ঐক্যমত্য কমিশনের সুপারিশে 270 দিন বা 9 মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের আদেশ জারি করা। সাথে আছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কে স্বাক্ষর করবেন, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা। নোট অফ ডিসেন্ট গায়েব হয়ে যাওয়াকে বিএনপি বলছে প্রতারণা। গণভোট নিয়ে জামাত ইসলামী তাদের অনুসারীরা বলছে নভেম্বরে গণভোট হতে হবে। অন্যদিকে বিএনপিও তাদের অনুসারীদের দাবি সংসদ নির্বাচনের আগে গণভোট হতে পারবে না। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশন 2 বিকল্প প্রস্তাবই সরকারের কাছে পেশ করেছে। সমস্যা হলো, যিনি সরকার প্রধান তিনি ঐক্যমত্য কমিশনের প্রধান।
স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কে কার কাছে প্রস্তাব পেশ করেছেন। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্যের কারণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দুরূহ চ্যালেঞ্জ দেখছে সরকার। তবে গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। সরকার একাধিক সূত্র বলছে, সনদ বাস্তবায়ন, গণভোট ও নির্বাচন নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছে তাতে সবচেয়ে বেশি বিচলিত সরকারের বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা। তারা অধ্যাপক ইউনূসকে জানিয়ে দিয়েছেন 15 নভেম্বরের মধ্যে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে, না হলে বেশ কয়েকজন উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এক্ষেত্রে অধ্যাপক ইউনূস তার 3 রাজনৈতিক মিত্রকে সমানভাবে খুশি করার মতো সিদ্ধান্ত নিতে পারেন। প্রথমত বিএনপিকে খুশি করার জন্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ার ঘোষণা দিতে পারেন। আবার জামাত এনসিপিকে খুশি করার জন্য স্বয়ংক্রিয়ভাবে 9 মাসের মধ্যে ঐকমত্য কমিশনের সুপারিশ বজায় রাখার ঘোষণা দিতে পারেন। সেটি হলে বিএনপি ও এনসিপি মেনে নেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এরই মধ্যে পর্দার আড়ালে বিএনপি সরকারি কিংস পার্টি এনসিপির সাথে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এনসিপিকে 20টি আসনের ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে। বিএনপি সরকার গঠন করলে এনসিপি কমপক্ষে 3টি মন্ত্রিত্ব চায়। বিএনপি সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত এই প্রস্তাবে বিএনপি রাজি হয়ে যাবে। তবে জামাতের সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে গণভোটের ইস্যুতে এখন তাদের আর পেছানোর উপায় নেই। পেছালে সেটি রাজনৈতিক দিক থেকে বড় পরাজয় হয়ে যাবে। এমন ত্রিশঙ্কুর অবস্থার মধ্যে 1 নভেম্বর সন্ধ্যায় 3 বাহিনীর প্রধান হঠাৎ করে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনূসের সাথে। প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতি অনুযায়ী শনিবার সন্ধ্যা 7টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বিবৃতিতে বলা হয়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিত নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে 3 বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সূত্রগুলো বলছে, বৈঠকে 3 বাহিনীর পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক অচল অবস্থা নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টাকে সংবিধানের মধ্যে থেকে সমস্যা সমাধানের কথা বলেন 3 বাহিনীর প্রধান। বৈঠকে আলোচনায় উঠে আসে, এর আগে সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের অভ্যন্তরীণ আঞ্চলিক পরিস্থিতির হুমকির মুখে পড়ার কথা বলা হয়েছিল। বিষয়টি আবারও 3 বাহিনীর প্রধান তুলে ধরেন। তাছাড়া 1.5 বছর ধরে সেনা সদস্যরা ব্যারাকের বাইরে আছে। ফেব্রুয়ারির পর বিষয়টি আর সম্ভব নাও হতে পারে। বিশেষ করে আরাকান আর্মি সহ বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়ছে সীমান্তে। তাই যতটা সম্ভব দ্রুত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে চান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকে 1 অক্টোবর ভোলায় বিএনপি ও বিজেপির মধ্যে সংঘাতের বিষয়টি তুলে ধরে সামনে এর চেয়ে খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হয়। দর্শক, রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের পক্ষে এনে সরকার যতটুকু বাহবা পেয়েছিল তার বেশি সমালোচিত হয়েছে আইনি ভিত্তি দিতে গিয়ে। প্রশ্ন দেখা দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের আদেশে স্বাক্ষর করবেন কে, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা? সরকার সংশ্লিষ্ট একাধিক পক্ষ থেকে বলা হয়েছে, অসাংবিধানিক কিছু করা হলে সেটি বিপদ বাড়াতে পারে। 270 দিন বা 9 মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদ পাশ হওয়ার বিধানটি অসাংবিধানিক। এটি থাকলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই সনদে স্বাক্ষর নাও দিতে পারেন, এমন তথ্য আছে সরকারের কাছে। আবার সরকারের উপর চাপ বাড়াতে বিষয়টি নিয়ে বিএনপি আদালতে যাওয়ার চিন্তাও করে রেখেছে। বিএনপিপন্থী আইনজীবীরা এরই মধ্যে জুলাই সনদকে আইনিভাবে চ্যালেঞ্জ করার মতো কমপক্ষে 4টি পয়েন্ট চিহ্নিত করে রেখেছে, যেগুলো আদালত ও সংসদের সাংবিধানিক ক্ষমতাকে সুপারসিড করে। দর্শক, একদিকে অধ্যাপক ইউনূসের সিনিয়র উপদেষ্টারা হতাশ, অন্যদিকে মিত্ররা মুখোমুখি অবস্থানে। আবার নিরাপত্তা শঙ্কার কথা সরকারকে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলো। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস আগামী 15 নভেম্বরের মধ্যে কি সিদ্ধান্ত নেবেন? তিনি যদি বিবাদমান 2 পক্ষকে খুশি রাখতে চান তাহলে তাকে অসাংবিধানিক পথে হাঁটতে হবে। সেক্ষেত্রে আরো বড় চাপের মুখে পড়তে পারেন তিনি, এমন আশঙ্কা তার ঘনিষ্ঠ মিত্রদের। সেটি হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন আরো ফিকে হয়ে যাবে। এখনই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ। কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না। যুগটা এখন এই মুহূর্তে এই অবস্থায় আসছে। আর এতে আওয়ামী লীগ, ভাই, এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থানটা হচ্ছে, শোনেন, ওই ঢাকা শহরে একটা মিছিলের মধ্যে ঝটিকা মিছিলে ধাওয়া দেওয়া, কারণ এখানে সব ফ্লোটিং মানুষ। কিন্তু গ্রাম অঞ্চলে বা স্থানীয় পর্যায়ে আপনি এই মুহূর্তে যদি দেখেন, আওয়ামী লীগ এমন একটা অবস্থানে আছে যে এদেরকে নিয়ে সবাই টানাটানি করতেছে। ইভেন আমি গত পরশুদিন একটা নিউজ দিয়েছিলাম যে আপনার আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের একজন সহসভাপতি, ওনাকে জামাতে যোগদান করানো হয়েছে, এমনকি এটা নিয়ে জামাতের পজিটিভ বক্তব্য ছিল। তো এখন জামাত যেভাবে তাদের রাজনৈতিক প্রেক্ষাপটে মানে পরিবর্তন আনছে, এখন এই পরিবর্তনে অনেকটা পিছনে পড়ে গিয়েছিল বিএনপি। বাট আজকে বিএনপি আবার যে কর্মকাণ্ড করছে, এতে জামাত কালকে আরো উদ্বুদ্ধ হবে। দিন শেষে এনসিপিও তলে তলে অনেক জায়গায় কানেক্টেড আছে, এটা আরো সামনে আসবে। আওয়ামী লীগের জন্য বিশাল সুসংবাদ। কেন বলছি আবার আসেন। আজকে দুপুরে আপনার ঘটনার প্রেক্ষাপট হচ্ছে পটুয়াখালীতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের, মানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের যে পর্যায়গুলো আছে, এরকম পর্যায়ে প্রায় শতাধিকের উপরে নেতাকর্মীরা দলীয় পদ পরিচয় ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছে। অর্থাৎ গতকালকে পর্যন্ত তারা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পদ পদবিতে ছিল, সেখান থেকে তারা রিজাইন করছে অথবা ছেড়ে দিয়েছে আওয়ামী লীগের রাজনীতি, তারপর তারা বিএনপিতে যোগদান করেছে। দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিলাল ভাট এবং সাবেক ইউপি সদস্য রবীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
এখানে দুজনই সম্ভবত হিন্দু। আবার আপনি দেখবেন পটুয়াখালীতে দলে দলে আওয়ামী লীগের লোকেরা কিন্তু জামাতেও ঢুকতেছে, হিন্দুরা, বিশেষ করে হিন্দুদের নিয়ে আরেকটা রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখছি। যোগদান অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে তারা আপনার এই সংগঠনটিতে যোগদান করেন। এরপর হচ্ছে আপনার এই সময় বিএনপির কেন্দ্রীয় নেতা ABM মোশাররফ হোসেন নতুনদেরকে স্বাগত জানান এবং তাদেরকে সাংগঠনিক কার্যক্রমে মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানান। এছাড়া চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলনও নতুনদের স্বাগত জানান। যোগদানকে কেন্দ্র করে দলীয় কার্যালয় প্রাঙ্গণে দিনভর উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করেছে এবং উপস্থিত বিএনপি নেতাকর্মী এবং সদ্য বিএনপিতে যোগ দেওয়া সাবেক আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝেও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। নতুন যোগদানকারীদের দায়িত্ব বন্টন করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। এখন কিভাবে আসলে ঢুকছে, ওই যে পরিচ্ছন্ন আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে, সাবেক হয়ে গেছে এখন তারা, অর্থাৎ যারা আওয়ামী লীগের রাজনীতি করেছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তারা কোনো অন্যায় জুলুম নির্যাতন সামাজিকভাবে কোনো রকম অপরাধে জড়িত ছিল না, বাট তারা আওয়ামী লীগের রাজনীতি করতো। যেহেতু আওয়ামী লীগ একটা বৈধ রাজনৈতিক দল ছিল, বিভিন্ন পর্যায়ে দেশের কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সাথে কানেক্টেড আছে। এখন যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের আইনের ধারা বিচার হচ্ছে, বিচার হবে, কিন্তু যাদের বিরুদ্ধে মামলা নাই, পরিচ্ছন্ন আওয়ামী লীগ, এখন তো আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে যাচ্ছে না, স্বাভাবিকভাবে এই আওয়ামী লীগের ভোটারগুলো কই যাবে? যদিও শেখ হাসিনা একটা আহ্বান জানিয়েছেন, কিন্তু সেই আহ্বানকে বাদ দিয়ে প্র্যাকটিক্যাল পর্যায়ে, মাঠ পর্যায়ে অনেকেই যারা ব্যবসা বাণিজ্য করেন অথবা বিভিন্নভাবে একটু কিন্তু ঝামেলার শিকার হচ্ছেন আপনার কিছু অংশের মানুষ, তো স্বাভাবিকভাবে তারা এখন মনে করতেছে যে তারা বিএনপিতে যোগদান করতে পারবে। আর বাংলাদেশের সাংবিধানিক বৈধ কাঠামোতে এটা বৈধ একটা প্রক্রিয়া। তো এই প্রক্রিয়া অনুসরণ হতে থাকলে নির্বাচনের আগ পর্যন্ত মোটামুটি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা পজিটিভ ভাইবের সুযোগ আছে। তবে এটাও সঠিক, কখনো আবার আওয়ামী লীগ ব্যাক করলে এই নেতাকর্মীরা সবার আগে দৌড় দিয়া দল থেকে বের হয়ে যাবে, যেমনটা জামাত বা বিএনপির অনেকেও একটা সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিলেন, জামাতের লোক বেশি। যেই মাত্র শেখ হাসিনার পতন হলো, এই মাত্র সবাই সুরসুর করে নিজেদের দলের মধ্যে গিয়া আবার নিজেদের অবস্থান ঠিক করলো এবং দল তাদেরকে ওয়েলকাম করেছে। ইউনূস সরকারের অবস্থা লেজে গোবরে হয়ে পড়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন সে কথা। যে কোনো মুহূর্তে একটা এসপার ওসপার কিছু একটা ঘটে যাবে। বাংলাদেশের ক্ষমতা বলয়ে ইউনূসের বন্ধু কারা বলুন তো? জামায়াত এবং এনসিপি ছাড়া আর কিছু ছোট ছোট দল। এখন তারা ইউনূসকে পাহারা দিচ্ছে। জুলাই সনদ ইস্যুতে বিএনপির মতো দল ইউনূসের পাশে নেই এখন আর। এমত অবস্থায় হঠাৎ তিন বাহিনী প্রধান কোনো ধরনের আমন্ত্রণ ছাড়াই ইউনূস মহাজনের সঙ্গে সাক্ষাৎ করে কি বলে আসলেন তা নিয়ে তো আগ্রহ তৈরি হয়েছে আপনার আমার সকলের। একই সঙ্গে যদি আমরা আদালত অঙ্গনে যা ঘটছে, বিএনপি নেতা এসানুল হক মিলনকে বিদেশে যেতে না দেওয়ার পেছনে যেসব কারণের কথা আমার দেশ পত্রিকা বলছে, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আদালতে চলমান শুনানি এবং তার রায়কে যদি এসব সব কিছুকে যদি আমরা মিলিয়ে পাঠ করি, তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে নভেম্বর নিম্নচাপ শুরু হয়েছে। প্রশ্ন হলো কতটা প্রলয়ঙ্কারী হবে এই নিম্নচাপ, ঘন্টায় কত মাইল বেগে ঝড় উঠবে, আর এই ঝড় কোথায় আছে পড়বে। ঐকমত্য কমিশন তাদের প্রতিবেদনে বলেছে, সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে কাজ শেষ না করলে প্রস্তাবিত সংস্কারগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। প্রথম শুনলে মনে হতে পারে যে এটা হতেও পারে, কিন্তু আইনের দৃষ্টিতে এটি একেবারেই নজিরবিহীন। সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক স্পষ্ট বলেছেন, এমন প্রক্রিয়া বিশ্বের কোথাও নেই। এটি আইনের ইতিহাসে এক ভয়ঙ্কর উদাহরণ। খুরশিদ আলম খান আইনজীবী মনে করেন, এমন ব্যবস্থা আদালতে চ্যালেঞ্জ হলে টিকবে না। আর ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন, এটা একেবারেই অসাংবিধানিক, অর্থাৎ এটি শুধু রাজনৈতিক নয়, আইনি বিপর্যয় বয়ে আনবে। এই অবস্থায় জুলাই সনদই হয়ে উঠেছে ইউনূস সরকারের দুর্বলতম জায়গা। কারণ সরকার যদি এই সনদের উপর দাঁড়িয়েও তাকে টিকিয়ে রাখতে না পারে, তাহলে পুরো ব্যবস্থার ভিত্তিটা ভেঙে পড়বে। ঠিক এমন সময় আসে তিন বাহিনী প্রধানের অপ্রত্যাশিত যমুনা সফরের ঘটনা। কোনো প্রকার আমন্ত্রণ ছাড়াই সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর তিন প্রধান গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এমন নজির বাংলাদেশের ইতিহাসে প্রায় নেই। সরকারি সূত্র বলছে বৈঠকটি গুরুত্বপূর্ণ, কিন্তু উদ্যোগটা এসেছে বাহিনীর পক্ষ থেকে। ফলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, সামরিক বাহিনী এখন পরিস্থিতি খুব কাছ থেকে দেখছে এবং প্রয়োজনে নিজেদের ভূমিকা নিয়ে চিন্তা করছে। এটা নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং ভবিষ্যতে ক্ষমতার সমীকরণে সেনাবাহিনী এখন কতটা প্রভাবশালী হয়ে উঠবে বা উঠতে পারছে তারই ইঙ্গিত এই বৈঠক। এর মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হঠাৎ পাবনা সফরের খবর আসছে। 1 বছরেরও বেশি সময় ধরে তিনি কার্যত বঙ্গভবনে বন্দী, ওখান থেকে তিনি বের হননি। সেই রাষ্ট্রপতি ঠিক এই উত্তপ্ত সময়ে নিজের জেলা সফরে যাচ্ছেন। সময়টা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন উঠেছে। রাজনৈতিক ইতিহাস বলছে, বড় কোনো পরিবর্তনের আগে রাষ্ট্রপতিরা সচরাচর এবং দূরত্ব তৈরি করেন, এক ধরনের নীরব নিরাপদ অবস্থান। আমি জানি না সেটা আসলে কি, তাই এই সফরকে অনেকের ধারণা সাধারণ ঘটনা হিসেবে কেউ দেখতে যাচ্ছেন না। বিচারপতিদের কথা বলি, বিচার বিভাগ এখন রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। 2রা নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার শুনানি আবার হবে, বা শুনানির শেষ দিন। আর 4ঠা নভেম্বর প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছেন। একই সপ্তাহে এই দুটি বড় আয়োজন কাকতালীয় মনে হয়? আমার মনে হয় না। আপিল বিভাগের বেঞ্চ এখন যেভাবে বিষয়টি নিচ্ছে তাতে মনে হচ্ছে আদালত কেবল আইনি নয়, রাজনৈতিক ভারসাম্য রক্ষার দায়িত্ব নিতে বাধ্য হচ্ছে। বিএনপির সাম্প্রতিক বক্তব্য যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে তারা ইউনূস সরকারের প্রতি আস্থা একদম সম্পূর্ণভাবে হারিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে স্পষ্ট বলেছেন, নির্বাচনের আগে প্রশাসন এবং পুলিশে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। সচিবালয়ে পুরনো সরকারের দোসরদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। এমনকি তিনি বলেছেন, বিচার বিভাগেও নিরপেক্ষ বিচারক নিয়োগ করতে হবে। অর্থাৎ বিএনপি ইউনূসকে এখন এক ধরনের অস্থায়ী উপদেষ্টা হিসেবে দেখছে, যিনি দ্রুত নিরপেক্ষতার দিকে না যান যদি, তাহলে আন্দোলনের পথই একমাত্র বিকল্প হবে, এরকম
আকাশ আভাস ইঙ্গিত বিএনপির পক্ষ থেকে পাওয়া যাচ্ছে। ইউনূস সরকার ওই চাপ বুঝতে পারছে, তারা ক্রমশ রক্ষণাত্মক হয়ে উঠছে এবং রক্ষণ ভাগে খেলছে। মানে মনে হচ্ছে না যে একদম খোদা বক্স মৃধা ধারা বিবরণী দিচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে, যে কে বল নিয়ে কত দূরে চলে গেলেন আবার পিছিয়ে এলেন, এরকম একটা ভাব। বিএনপি নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের বিদেশ যাত্রা বন্ধ করে দেওয়া এবং আরো কয়েকজন নেতাকে নাকি নজরদারিতে রাখা হয়েছে, এমনকি প্রশাসনের কিছু পদে রাতারাতি বদলি, সব মিলিয়ে বোঝা যাচ্ছে সরকার ভয় পাচ্ছে, মানে ভয়ে একদম কুটিপাটি অবস্থা। একদিকে কূটনৈতিক মহলের চাপ, অন্যদিকে সেনাবাহিনীর নীরব পদক্ষেপ, দুই দিকে ইউনূসের অবস্থা আসলে টানাপোড়েনের। এরই মধ্যে আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে অস্বাভাবিক নড়াচড়া দেখা যাচ্ছে। তারা প্রকাশ্যে বলছে আমরা রাজপথে নামার জন্য প্রস্তুত, মানে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কথা তো শোনাই যাচ্ছে এবং মিছিল হচ্ছে প্রতিনিয়ত। রাজনীতি যদি আবার রাস্তায় নেমে আসে তাহলে সংঘর্ষ তো অনিবার্য, অস্বীকার করতে পারবেন কেউ? এই পরিস্থিতিতে বিচার বিভাগের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার রায় যদি ইউনূস সরকারের বিপক্ষে যায় তাহলে তার রাজনৈতিক বৈধতা প্রায় শেষ হয়ে যাবে। আবার যদি সরকারের পক্ষে যায়, বিএনপি এবং তাদের মিত্ররা সেই রায় মানবে না, ফলে সংঘাতের সম্ভাবনা দুদিকেই। আদালত তাই এক অস্বস্তিকর অবস্থায়, যে রায় দেখ না কেন তা রাজনৈতিক ঝড় বইয়ে আনবে, ভালো কিছু আনবে না। এমন জটিল সময়ে রাষ্ট্রপতির সফর, তিন বাহিনী প্রধানদের বৈঠক এবং আদালতের শুনানিগুলো যেন এক লম্বা লাইন, একটা সুতা। আপনি সুতার গিট্টুগুলোকে মেলান, মনে হচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ভবিষ্যৎ অবস্থান ঠিক করে নিচ্ছে। প্রশাসনের ভিতর অস্থিরতা বাড়ছে, উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গোপনে যোগাযোগ রাখছেন বিভিন্ন রাজনৈতিক শিবিরের সঙ্গে। কে টিকে থাকবে, কে যাবে, সবাই হিসাব করছে। এইসব ঘটনার মধ্যে এনায়েত নামের এক ব্যক্তির জবানবন্দি এই চিত্রটাকে আরো একটু উস্কাই দিচ্ছে। খবর প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা। জানেন তো আমার দেশ পত্রিকা এখন সরকারের খুব ঘনিষ্ঠ এবং তারা আগে ভাগে অনেক কিছু পেয়ে যায়, বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা রজার খলিলের কাছ থেকে। মানে তার বরাতে মনে হয় পুলিশের কাছে দেওয়া তথ্যে এই এনায়েতের বয়ানের কথা উঠে এসেছে যে ভয়ঙ্কর কিছু তথ্য তারা পেয়েছে, যেমন দেশের ভেতরে এবং বাইরে থাকা একটি চক্র নাকি ইউনূস সরকারের পতনের জন্য সক্রিয়ভাবে কাজ করছিল। তার ভাষ্যমতে এর সঙ্গে জড়িত ছিল কিছু রাজনীতিক, ব্যবসায়ী, বিদেশি সংযোগও ছিল। গোয়েন্দা সূত্র বলছে এই নেটওয়ার্কই সরকারের বিরুদ্ধে নানা প্রচারণা চালাচ্ছিল এবং জুলাই সনদ ঘিরে উত্তেজনা বাড়াচ্ছিল। ইউনূস প্রশাসন এই জবানবন্দিকে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে ব্যবহার করছে। তারা বলছে দেশের ভেতরেই কিছু শক্তি সরকারকে অস্থিতিশীল করতে চায়, কিন্তু বিরোধীরা বলছে এটি সরকারের তৈরি এক নাটক, ব্যর্থতা ঢাকার জন্য আরেকটি গল্প। সত্য যাই হোক, এই জবানবন্দিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম নিয়েছে ফের উপর। সাধারণ মানুষও আতঙ্কে, বাজার অস্থির, বিনিয়োগ স্থবির, প্রশাসন বিভক্ত, যেন সবাই অপেক্ষা করছে কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু কি সেটা কেউ জানে না, বা জানলেও মুখ খুলছে না। যা কিছুই হোক না কেন, ইউনূসকে তার দলবল সহ হয়তো শিগগিরই সরে যেতে হবে ক্ষমতা থেকে। কিন্তু প্রশ্ন হলো তারপর কে? যেই আসুক না কেন, বাংলাদেশের রাজনীতিতে আরেকটি ১/১১ ঘটতে যাচ্ছে বলে স্পষ্ট ইঙ্গিত মিলছে। যদি সেটা নাও ঘটে তবু বোঝা যাচ্ছে ইউনূস প্রশাসন আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ করেছে তেমনি বিএনপিকেও এই যাত্রায় পুরোপুরি মাইনাস করেই ক্ষমতায় টিকে থাকতে চাইছে। অতএব বছরের শেষ প্রান্তে এসে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকারের নভেম্বর নিম্নচাপ তৈরি হয়েছে। কত মাইল বেগে ঝড় উঠবে, কতটা বজ্রপাত হবে, সব ভেসে যাবে কিনা এ সপ্তাহেই বোঝা যাবে। বঙ্গোপসাগরে যেমন নভেম্বরেই সবচেয়ে উত্তাল হঠাৎ একটা ঝড় উঠে, তেমনি রাজনৈতিক সাগরেও এখন ঢেউ উঠেছে। ইতিহাস বলে বড় ঘূর্ণিঝড়গুলো সবসময় এই সময়ই হয়ে থাকে। নভেম্বর ডিসেম্বর একটা ৭ই নভেম্বর ঘটে কিংবা ১৬ই ডিসেম্বর ঘটে, বিজয় ঘটে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে কোনো নিউজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।